প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও রিভিউ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমাদের তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম, জারণ বিজারণ। এবং এই জারণ বিজারণে আমি দুটি ক্লাসে দুটি বিক্রিয়া কিভাবে অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা বিধান করা যায় সে বিষয় নিয়ে তোমাদের সাথে ক্লাস নিয়েছিলাম, দেখেছিলাম। এই ক্লাসগুলি আগেও হয়েছিল, তো এখন আমরা আরেকবার করাচ্ছি। তোমরা আশা করছি বারবার প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করলে যে কোনো অবস্থাতেই তোমাদের জন্য এটি কঠিন কিছু হবে না। তো আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কলেজের অনলাইন ক্লাস থেকে। আমরা আশা করেছিলাম 30 মার্চ থেকে প্রতিষ্ঠান খুলবে, কিন্তু করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, পেপার পত্রিকাতে তোমরা দেখতে পাচ্ছ, টেলিভিশনের হেডলাইনে তোমরা দেখতে পাচ্ছ, সেই জন্যই সরকার আবার সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু মাঝখানে মাহে রমজান আছে, তো রমজানের সুবাদে আমরা যেহেতু বন্ধ পাচ্ছিলাম, তাই আরও পিছিয়ে গেল। তো আমরা খানিকটা মনে অনিশ্চয়তার মধ্যে চলে গেলাম, যে এতদিন আমরা যে কথাগুলি বলছিলাম যে তোমাদের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরের দিকে হবে, এখন নিশ্চিত করে কিছু বলা যাবে না। যেহেতু নিশ্চিত করে কিছু বলা যাবে না, তাই আমরা রিভিউ ক্লাসটা কন্টিনিউ করে যাব। আমাদের এই চ্যাপ্টার শেষ হয়েছে, তো শেষ হতে যাচ্ছে। রিভিউ ক্লাসের পরে আমরা সেকেন্ড পেপার শেষ করে ফার্স্ট পেপারে চলে যাব। আমরা জারণ বিজারণের যে গুরুত্বপূর্ণ দুটি বিক্রিয়া আছে, সেই দুটি বিক্রিয়ায় আমরা পড়েছিলাম। এখন তার সাথে আমাদের আরও যে বিক্রিয়াগুলি আছে সেগুলি আমরা একটু দেখে নিব। দেখো, আমরা এখানে ফেরাস সালফেট ব্যবহার করেছিলাম, প্লাস KMnO4 ব্যবহার করেছিলাম, প্লাস সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছিলাম। এখান থেকে আমরা কি পেয়েছি তোমরা সবাই এর মধ্যে পড়েছো, যে আমরা এখান থেকে ফেরিক সালফেট পেয়েছিলাম, আমরা ম্যাঙ্গানিজ সালফেট পেয়েছিলাম, আমরা পটাশিয়াম সালফেট পেয়েছিলাম এবং পানি পেয়েছিলাম। সমতা বিধান করার পর এখানে কত হবে, বা এখানে কত হবে, এখানে কত হবে, সেগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন আমরা ফেরাস সালফেটের পরিবর্তে এখানে যে ফেরাস সালফেটটা আছে, খেয়াল করো, সেই ফেরাস সালফেটের পরিবর্তে আমরা যদি এখানে ধরো H2O2 দিয়ে থাকি, তাহলে কেমন হবে? অথবা এখানে যদি আমরা H2S দিয়ে থাকি, তাহলে কেমন হবে? অথবা এখানে যদি আমরা H2C2O4, দ্যাট মিনস অক্সালিক অ্যাসিড দিয়ে থাকি, তাহলে কেমন হবে? আমরা যদি পটাশিয়াম আয়োডাইড দিয়ে থাকি, তাহলে কেমন হবে? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা মনে রাখবে যে H2O, খেয়াল করো, এই H2O এটা স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে ভেঙে যে 2S+ উৎপন্ন হবে, সাথে সাথে O2 2- উৎপন্ন হবে। এই O2 2- যখন 2- মুখ্য আয়ন হিসেবে কাজ করবে, O2 2- মুখ্য আয়ন হিসেবে কাজ করবে। আর O2 2- যদি মুখ্য আয়ন হিসেবে কাজ করে, সেখান থেকে আমরা অক্সিজেন পাবো, প্লাস 2টা ইলেকট্রন পাবো। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঠিক এই ফেরাস সালফেটের পরিবর্তে আমরা যদি H2O2 ব্যবহার করি, আরেকবার বলছি,
ফেরাস সালফেটের পরিবর্তে আমরা যদি H2O2 ব্যবহার করি, তাহলে এখানে যে ফেরিক সালফেট আমরা পাচ্ছিলাম, সেই ফেরিক সালফেটের পরিবর্তে আমরা এখানে অক্সিজেন পাব। আর বাকি সব ধরনের কাজগুলি একই রকম হবে। তবে একটা প্রবলেম আছে, একটা বিষয় সেখানে অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি আবারও বলছি, আমরা ফেরাস সালফেট ব্যবহার করেছিলাম অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সাথে। আমরা ফেরাস সালফেট ব্যবহার করেছিলাম অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সাথে। সেই জায়গায় আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করি, তাহলে সেখানে যে বিক্রিয়াগুলি আগের মতোই, কিন্তু সমতা বিধানের সময় হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে, দ্যাট মিন্স সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। সে ভিন্নতার মূল কারণটা হচ্ছে, খেয়াল করো, এখানে ফেরাস সালফেটের পরিবর্তে দেখো আমরা ফেরাস সালফেট ইউজ করেছি, এখানে আমরা Fe2+ পেয়েছিলাম এবং SO4 2- পেয়েছি। এই ক্ষেত্রে আমাদের দর্শক আয়ন ছিল সালফেট আয়ন, কিন্তু এখানে আমাদের দর্শক আয়ন হচ্ছে H+ আয়ন। আবার সালফিউরিক অ্যাসিডের মধ্যে H+ আয়ন হচ্ছে মুখ্য আয়ন। ঠিক এই জায়গাটাতে আমাদের একটা হিসাব নিকাশটা একটু জটিল করে দিয়েছে। আর এই জটিল হিসাবটাকে আমরা কিভাবে সমাধান করব? তো আমরা এরকম সমাধান যদি একটা করি, বাকিগুলি তোমাদের পক্ষে করাটা খুব সহজ হবে। আমরা শুরু করি। তোমরা লিখতে হবে যে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেখো অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সাথে H2O2 দ্রবণের বিক্রিয়া জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা বিধান করো। আমি আরেকবার দেখো পড়ে নিচ্ছি। অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সাথে H2O2 দ্রবণের বিক্রিয়া জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা বিধান করো। এখন এই বিক্রিয়াতে আমরা দেখতে পাবো এখান থেকে H2O2, দ্যাট মিন্স O2 2-, এখান থেকে খেয়াল করো আমি অক্সিজেন পাবো প্লাস 2টা ইলেকট্রন পাবো। এটাকে আমরা বলেছি জারণ অর্ধ বিক্রিয়া। আর MnO4- প্লাস এখানে 8H+ প্লাস 5 ইলেকট্রন। এই হিসাবগুলি যেহেতু আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, তাই এখন আর হিসাবগুলি দেখালাম না। তারপর দেখো এখান থেকে Mn2+ এবং 4 অণু পানি তুমি পাবে, এটা তোমার আগের হিসাব। বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন একটু খেয়াল করো যে আমরা যে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া বললাম, জারণ অর্ধ বিক্রিয়াতে 2টি ইলেকট্রন ত্যাগ করে, বিজারণ অর্ধ বিক্রিয়াতে তোমার এই 5টি ইলেকট্রন গ্রহণ করে। এর সমতা করার জন্য আমরা
ওকে 5 দ্বারা গুণ করব এবং ওকে 2 দ্বারা গুণ করব। তাহলে 5 দ্বারা গুণ করার পর আমরা কি পাচ্ছি দেখো, 5O2 মাইনাস প্লাস 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস 5O2 প্লাস 2Mn2 প্লাস প্লাস 8H প্লাস। এটা হলো জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। এটা হলো জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। এবার আসো সমতা বিধান। আমরা যে ঝামেলার কথা বলছিলাম সেটা এই সমতা বিধানের সময় আমাকে খেয়াল রাখতে হবে। সেটা কিরকম? সেটা হচ্ছে আমরা যখন এখানে সমতা বিধান করতে যাব, এখানে খেয়াল করো 5O2, এই আমরা এখানে 5H2O2 ব্যবহার করব না? যদি এখানে 5H2O2 ব্যবহার করি, এখানে অলরেডি আমি 5 × 2 10, তার মানে 10টা H প্লাস আমরা অলরেডি এখানে ব্যবহার করে ফেলছি। কিন্তু আমার এখানে 16টা H প্লাসের একটা হিসাব এভাবে মনে রাখো যে 16টা H প্লাসের মধ্যে অলরেডি এখানে 10টা H প্লাস আমরা ব্যবহার করে ফেলছি। এটা আগে যখন আমরা ফেরাস সালফেট ব্যবহার করেছিলাম তখন কিন্তু আমাদেরকে এগুলি চিন্তা করতে হয়নি। তাহলে আমরা এখানে 2KMnO4, এখানে তুমি আছে 16টা, তুমি হিসাব করবা 6টা, তাহলে 3 অণু H2SO4 যদি লিখে থাকো তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে গেল। তারপর 5O2 প্লাস 2MnSO4 প্লাস এখানে 8 অণু পানি হবে 8H2O প্লাস পটাশিয়াম সালফেট। এটা হচ্ছে দুইটাই দর্শক আয়ন। এখন প্রবলেমটা কোথায় ছিল, আমরা কিভাবে সমাধান করেছি? আমরা এখানে 8 ছিল, 8 থেকে আমরা 16 ছিল, আমরা 8 লেখা উচিত ছিল, কিন্তু আমরা লিখলাম 3, কারণ আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে অলরেডি 10টা H প্লাস আমরা ব্যবহার করেছি। যেহেতু আমরা 10টা H প্লাস ব্যবহার করেছি, তাই আমাদের এই 10টা H প্লাস হিসাব থেকে বাদ যাবে। সুতরাং 16টা H প্লাস থাকার কথা আছে, 10টা আগে লিখে ফেলছি, সেজন্য পরে 6টা লিখব। এই হচ্ছে আমাদের ব্যতিক্রমী একটা হিসাব, যেটা এর আগের বিক্রিয়াগুলিতে তোমাদেরকে আমার বলার প্রয়োজন পড়ে নাই। এখন আসো, ঠিক এই জায়গায় এইখানে যদি আমি H2O2 ব্যবহার না করে এখানে যদি আমি H2S ব্যবহার করি, খেয়াল করো, তাহলে আমার এই জায়গাটা পরিবর্তন হয়ে যাবে। এখানে H2 মাইনাস হবে আর এখানে সালফার হবে, আর এইখানে 5H2 মাইনাস হবে, এইখানে 5 সালফার হবে, 5 সালফার হবে, এখানে 5 সালফার হবে, এখানে 5H2S হবে। দেখো এখানে ছিল H2O2, সব ঠিক আছে, যেটা যেটা পরিবর্তন করা দরকার সেটা আমি পরিবর্তন করে দিয়েছি। তাহলে একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে একই রকম বিক্রিয়া চাইলে তুমি এটাকেও সমাধান করতে পারো। তারপর আসো, এখানে যদি আমি H2S ব্যবহার না করে যদি আমি H2C2O4, তোমাদের তো নিশ্চয়ই জানা আছে যে
H2C2O4 হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড মনে রাখবে, এই অক্সালিক অ্যাসিড থেকে তুমি C2O4 2- থেকে এখানে তুমি 2 অণু কার্বন ডাইঅক্সাইড পাবে। সুতরাং এটা থাকবে না, এখানে থাকবে না, এখানে থাকবে না, এখানে থাকবে না। তাহলে এসব জায়গায় কি হবে? এখানে 5H2C2O4 হবে, এখানে 10 কার্বন ডাইঅক্সাইড হবে। তুমি এবার ক্যালকুলেশন করে দেখো, নিশ্চয়ই তুমি হিসাবটা বুঝতে পারবে। এখন এভাবে আমরা প্রবলেমগুলি সলভ করব। এই জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার না করে যদি আমি পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করি, এখানে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করব না। যদি প্রশ্নে পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া থাকে তাহলে আমি K2Cr2O7 হলে এখানে কেমন হবে নিশ্চয় তোমাদের সেটা ভালো করে জানা আছে। সুতরাং পটাশিয়াম ডাইক্রোমেট হলে কেমন হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলে কেমন হবে, এই বিষয়গুলি ভালো করে খেয়াল করবে। আমি আশা করছি যে এই কয়টা যদি বিক্রিয়া তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমরা যে কোনো স্তরে যে কোনো পরীক্ষায় তোমরা আশা করি জারণ বিজারণ থেকে সমস্যা পড়বে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এতগুলি কষ্ট করে এই জারণ বিজারণগুলি কেন শিখলাম? আমরা এই জারণ বিজারণগুলি কেন শিখলাম সেটা যখন গাণিতিক সমস্যার সমাধান করতে যাব তখন অবশ্যই তোমাদের মাথায় কাজ করবে যে কেন আমরা শিখলাম। আমরা যারা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কেমিস্ট্রি পড়াই, আমাদের সাথে আসলে ইন্ডাস্ট্রির সম্পর্ক নাই বললেই চলে। আমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার জন্য প্রস্তুতি এখনো হয় নাই, তবে প্রাথমিক দ্যাট মিনস প্রাক প্রস্তুতি আমাদের চলছে। যারা এখান থেকে পাশ করে ইঞ্জিনিয়ারিংয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাবে তখন তোমাদের এগুলি খুবই কাজ দেবে। যারা সরাসরি কেমিস্ট্রি পড়বে তাদের জন্য তো অবশ্যই কাজ দিবে। আর কেমিস্ট্রি বিভিন্ন শাখা আছে যেখানে হয়তো এগুলি তোমার খুব একটা কাজে লাগবে না, তবে প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রিতে আমাদের এই বিষয়গুলি, এই বিক্রিয়াগুলিকে ইমপ্লিমেন্ট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, সে রেজাল্টটা আমরা পেয়ে যাই। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে আমরা এদের গাণিতিক সমস্যাগুলি কেমন হবে সেটা নিয়ে আলোচনায় ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।